হোম সায়েন্স 10টায় দিয়ে দিছে না? তোমাদেরকে জানাইছে সেটা? জি মিস, রুটিনও দিছে। আচ্ছা আচ্ছা, এটা কবে জানালো তোমাদেরকে? রুটিন যে দিয়ে দিছে 10টায়, 11টার ক্লাস 10টায় হয়ে গেছে, আমাকে জানাবে না? আমি তো জানতাম না। তাহলে তো সমস্যা। আমি তো 11টায় লিংক পাঠাই, এখন তারপরে শুনলাম যে 10টায়। ঠিক আছে, সবাই জানে তো 10টায় যে, কারণ তোমাদের সোমবারও 10টায়, তাই না? জি মিস, সোমবারও তো তোমাদের 10টায়। তো ভালো হয়েছে, আমার জন্য কোনো সমস্যা নেই, প্রবলেম নেই। 10টায় হলে বরঞ্চ আমার জন্য আরো ভালো। তো এখন কই আর তো আসছে না, সবাই তো জানে। আর তোমাদের তো পরীক্ষা 14 তারিখ থেকে। তোমাদের 14 তারিখ থেকে পরীক্ষা, জানো তো? কিসের পরীক্ষা মিস? ওমা, ও সরি সরি, তোমাদের না, এটা তো হলো ফার্স্ট ইয়ার, তোমরা তো সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ারদের তো হলো সিটি পরীক্ষা। আর তোমাদের সামনেই পি টেস্ট হবে, ঠিক আছে? পি টেস্ট তোমাদের সামনেই হচ্ছে। তারপর যেহেতু তোমাদের 2 মাস পরীক্ষা পিছিয়ে গেল, ফাইনাল পরীক্ষা হয়তো তোমাদের জুলাই আগস্টে হবে, সেই কারণে আমরা হয়তো মার্চ এপ্রিলের দিকে হয়তো আমরা টেস্ট পরীক্ষা নেব। ওটা দেরি আছে, অসুবিধা না, এর মধ্যে আমরা হয়তো প্রি টেস্ট নিয়ে নেব। ঠিক আছে, তো আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা সবাই মোটামুটি, আমরা তো সিলেবাস শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিলেবাস কিন্তু আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে, তাই না? আমরা এখন সব রিপিট করছি, রিপিট ক্লাস নিচ্ছি। তো ভালো হয়েছে, তোমরা সময় পেয়ে গেছো, পড়তে থাকো। যত পড়বা, যত আগাবা, ততই তোমাদের ভালো হবে। তো আমি আছি তোমাদের সঙ্গে, খালেদা আক্তার বেলা, সহযোগী অধ্যাপক, নার্স অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা। তো আজকে যেটা আমরা যে পাঠ, সেটা হলো তোমাদের জন্য দ্বাদশ শ্রেণী গার্হস্থ্য বিজ্ঞান 2য় পত্র 9ম অধ্যায়, খাদ্য ও খাদ্যের উপাদান, ফুড অ্যান্ড ফুড এলিমেন্টস, যেগুলো আমরা প্রথম দিকে ক্লাসে পড়েছিলাম, মনে আছে তোমাদের? তো এখন যেটা এই অধ্যায় থেকে আমরা যা যা আমরা আগেও জেনেছি আবার জানবো নতুন করে, সেটা হলো পার্ট 1-এ যেটা জানবো, খাদ্যের প্রয়োজনীয়তা, খাদ্য ও পুষ্টির সম্পর্ক। পার্ট 2-তে আছে খাদ্য ও পুষ্টি শিক্ষার গুরুত্ব, আর স্বাস্থ্য রক্ষায় খাদ্য ও পুষ্টির ভূমিকা। তারপরে আছে পার্ট 3-এ আছে খাদ্য উপাদানের শ্রেণী বিভাগ, উৎস, কাজ, অভাবজনিত অবস্থা এবং প্রতিকার। পার্ট 4-এ আছে প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য। পার্ট 5-এ আছে স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য। 6-এ আছে ভিটামিন এ। আগে আমরা ভিটামিন সম্পর্কে জানবো, তারপরে ভিটামিন এ, তারপরে পার্ট 7-এ ভিটামিন ডি, ই, কে। পার্ট 8 ও 9-তে হলো পানিতে দ্রবণীয় সব ভিটামিন সমূহ। আমরা জানি যে ভিটামিন 2 ধরনের, চর্বিতে দ্রবণীয় আর একটা হলো পানিতে দ্রবণীয়। সেটা হলো 8 আর 9-তে আমরা পানিতে দ্রবণীয় ভিটামিন গুলো করবো। আর পার্ট 10-এ ভিটামিন সি। পার্ট 11-তে আছে খনিজ উপাদান, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ। আর পার্ট 12 ও 13-তে আছে আয়োডিন, সোডিয়াম, পটাশিয়াম। ঠিক আছে। আর 14 যেটা ব্যবহারিক, ওই দেশীয় ফল ও সবজি ব্যবহার করে, যেটা আমরা সালাদ ডেকোরেশন করে আমরা যে সালাদ তৈরি করি, সেটা আমাদের ব্যবহারিক। তো আমরা এই অধ্যায়গুলো আমরা আগেও জেনেছি, আবার নতুন করে আবার আমরা করব, যাতে আমাদের পরীক্ষাগুলো আরো ভালো হয় এবং পরীক্ষা যাতে আমাদের কোনো সমস্যা না হয়। তো এখন আমরা জানবো যে খাদ্য কি, আমরা খাদ্য কেন খাই, কেন আমাদেরকে খাদ্য খেতে হবে, খাদ্য কি। মানে আমরা প্রত্যেক প্রাণী কিন্তু বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। সব প্রাণী কিন্তু খাবার খেয়ে বেঁচে থাকে, তাই না? আমরা খাই বেঁচে থাকার জন্য। তার মানে খাবারটা এমন হতে হবে যে যে খাবার খেলে আমার শরীরে গঠন করবে, বৃদ্ধি করবে, ক্ষয়পূরণ করবে এবং রোগ প্রতিরোধ করবে, এবং শরীরের দৈহিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করবে, সেটাই হলো, এবং দেহের আমাদের শরীরের এই কাজগুলো করবে, এবং আভ্যন্তরীণ যে কার্যাবলীগুলি আছে সেগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করবে যে খাবার, সেটাই কিন্তু খাদ্য। সব খাবারই কিন্তু আবার খাদ্য না। যে খাবার খেলে আমার শরীরে কি হবে,
শরীরে বৃদ্ধি হবে, পুষ্টি সাধন হবে, ক্ষয়পূরণ ও অভ্যন্তরীণ কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, সেটাকে আমরা খাদ্য বলি। সেটাই হলো আমাদের খাদ্য। তো আমরা যেসব খাদ্য গ্রহণ করি সেগুলো জটিল এবং বৃহৎ অণুবিশিষ্ট। এই খাদ্যগুলো আমাদের যে প্রক্রিয়ায় খাদ্য গ্রহণকৃত খাদ্যদ্রব্য পরিপাক হয়ে ভেঙে শরীরে কোষে কোষে ছড়িয়ে পড়ে, দেহের তাপ ও শক্তি উৎপন্ন করে, ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে, তারপরে এবং আভ্যন্তরীণ কার্যগুলি সুচারুরূপে সম্পূর্ণ করে, সেটাই হলো আমাদের খাদ্য। মানে প্রথমে তো আমরা খাবার খেয়ে সেটাকে চিবিয়ে আস্তে আস্তে ছোট ছোট অণুতে পরিণত করি, এবং সেটা যখন ভেঙে আমরা চিবিয়ে খেয়ে ফেলি তখন ওগুলো বিভিন্ন কোষে চলে যায়, এবং যেখানে যেখানে যতটুকু প্রয়োজন সেটা সেখানে কাজে লাগে। তো পুষ্টি একটি জৈবিক প্রক্রিয়া। যে আমরা যেসব খাদ্য গ্রহণ করি সেগুলো জটিল এবং বৃহৎ অণুবিশিষ্ট। ভালো করে শুনো। যে প্রক্রিয়ায় গ্রহণকৃত খাদ্যদ্রব্য পরিপাক হয়ে ভেঙে শরীরে কোষে কোষে ছড়িয়ে পড়ে, দেহের তাপ ও শক্তি উৎপন্ন করে, ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে এবং অভ্যন্তরীণ কার্যাবলী সুষ্ঠু ও সুচারুরূপে সম্পূর্ণ করে, তাই হলো পুষ্টি। তার মানে হলো খাদ্য এবং পুষ্টি সম্পর্কে আমরা জানলাম। মাতৃগর্ভে থাকাকালীন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত খাদ্যের প্রয়োজন। তার মানে মাতৃগর্ভে যে কদিন থাকে 280 দিন থাকে, তাই না একটি শিশু। তাহলে ওই থাকাকালীন মানে শুরু থেকে এবং জীবনের শেষ দিন পর্যন্ত, মানে কি যে মাতৃগর্ভে সে তার জীবন শুরু করলো, সেটা হলো জন্মপূর্ব বর্ধন, এবং সে জন্মগ্রহণ করলো জীবনের শেষ দিন পর্যন্ত। এই খাদ্যের আমাদের প্রয়োজন। কেন? আমাদের বেঁচে থাকার জন্য, আমরা সুস্থভাবে বেঁচে থাকা, এবং আমরা না, প্রতিটা প্রাণী সুস্থভাবে বেঁচে থাকার জন্য এই খাদ্যের প্রয়োজন হয়। খাদ্যের অভাবে নানা রকম অপুষ্টিজনিত রোগ দেখা যায়, শরীরের স্থায়ী ক্ষতিও এবং মৃত্যুও হতে পারে। খাদ্য ছাড়া আমাদের জীবন ধারণ সম্ভব নয়। হ্যাঁ, তো খাদ্য গ্রহণের পর খাদ্যনালীতে খাদ্য উপাদানগুলি শোষিত হয়ে জীবকোষে পৌঁছে এবং এর মাধ্যমে শরীরে পুষ্টি সাধিত হয়। যা খেলে আমাদের নিম্নলিখিত কাজগুলি একটি বা একাধিক সাধিত হয়, তাকে খাদ্য বলে। মানে আমাদের কি হয় দেখো, এক বা একাধিক কাজ হয়। শরীরে গঠন করে, বৃদ্ধি করে, ক্ষয়পূরণ করে, রোগ প্রতিরোধ করে, অনেকগুলো কাজ। ঠিক আছে। তাহলে 1 নম্বর যেমন শরীরে তাপ, শক্তি ও কর্মক্ষমতা যোগানো। তাপ শক্তি এবং কর্মক্ষমতা, আমি সুস্থ এবং আমার শরীরে শক্তি থাকা এবং আমার শরীরের তাপমাত্রা ঠিক রাখা। শরীরে গঠন ও বৃদ্ধি, ক্ষয়পূরণ করা। শরীর গঠন মানে তৈরি হওয়া, বৃদ্ধি ও ক্ষয়পূরণ করা। আর শরীরকে রোগ হতে রক্ষা করা বা রোগ মুক্ত রাখা। অসুস্থ শরীরকে আরোগ্য লাভে সহায়তা করে এই খাদ্য। তার মানে খাদ্য আমাদের শরীরে কাজ করে কতগুলো দেখো, যে তাপ শক্তি ও কর্মক্ষমতা যোগায়, শরীরের গঠন বৃদ্ধি ও ক্ষয়পূরণ করে, শরীরকে রোগ প্রতিরোধ বা রোগ আসতে বাধা দেওয়া থেকে রক্ষা করে, আর যখন অসুস্থ হয়ে যায় সেটা থেকে যাতে আমরা সুস্থ হয়ে যায় বা আরোগ্য লাভ করি, সেটাতেও খাদ্য আমাদেরকে সহায়তা করে। এ হলো আমাদের খাদ্যের মোটামুটি কাজ, আমরা জেনে নিলাম। তো খাদ্যের প্রয়োজনীয়তা, এটাই আমাদের খাদ্যের প্রয়োজনীয়তা: বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ, দেহে তাপ ও শক্তি উৎপাদন, দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। তো বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ এবং গঠন, যেটা আমি বলবো যে গঠন হয় হলো মায়ের পেটে, সেটা আমরা জানি। বৃদ্ধি হয় জন্মগ্রহণের পর থেকে 25 বছর পর্যন্ত সবাই বড় হয়, আর 25-এর পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষের ক্ষয় হয়। সেই ক্ষয়পূরণের জন্য কিন্তু আমরা খাবার খাই। দেহে তাপ শক্তি উৎপাদন, আমাদের সবার শরীরে যতক্ষণ আমরা বেঁচে থাকি আমাদের শরীরে কিন্তু তাপ থাকে। গায়ে হাত দিয়ে দেখো যে সবার শরীরেই তাপ থাকে। যখন তাপ থাকে না তখন কি হয়ে যায়, মানুষ অসুস্থ হয়ে যায়, বা মানুষ যখন মরে যায় তখন ঠান্ডা হয়ে যায়, বা অনেক সময় সেন্সলেস হয়ে গেলে গা হাত পা ঠান্ডা হয়ে যায়। তখন আমরা কি করি, তাকে ভালো করে সরিষার তেল বা এরকম কিছু করে পায়ে হাতে পায়ে ডলতে থাকি যাতে শরীর গরম হওয়ার জন্য। হ্যাঁ, বা নানাভাবে আমরা চেষ্টা করি যাতে তার শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য। তো ওই নির্দিষ্ট যে তাপমাত্রাটা 98 পর্যন্ত হলে স্বাভাবিক। 98 এর নিচে হয়ে গেলেও খারাপ সেটা, এবং যখন 99 হয়ে যায় তখন কিন্তু সেটা জ্বর। তাহলে এই যে তাপমাত্রা আর আমাদের শরীরে শক্তি উৎপাদন এই খাদ্য থেকেই হয়। এখন কোন খাদ্য আমাদেরকে এই শক্তি উৎপাদন করতে সাহায্য করে, কোন খাবার আমাদেরকে গঠন বৃদ্ধি ক্ষয়পূরণ করতে সাহায্য করে এবং সুস্থ সবল কর্মক্ষম রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, কোন খাবার,
সেগুলো আমরা ডিটেলস জানবো। পরবর্তী এতে আমরা সেগুলো জানবো। এই কারণে আমাদের খাদ্যের প্রয়োজন। খাদ্য ছাড়া আমরা বাঁচতেই পারবো না এবং অবশ্যই আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। আরেকটা যেটা খাদ্য ও পুষ্টি সম্পর্ক। এখানে দেখো যে সবাই একটা ফ্যামিলির ছবি, কত সুন্দর, সবাই সুস্থ করে মানে পরিপুষ্ট এবং খুব হাসি খুশি দুটো ফ্যামিলির ছবি এখানে দেখতে পাচ্ছ, যে সবাই খুব ভালো আছে এবং তারা খাবার খাচ্ছে, জেনে শুনে বুঝে পুষ্টিকর খাবার খাচ্ছে। যখনই যে খাবার আমরা খাবো সেটা অবশ্যই কি করতে হবে, খাবারটা হইতে হবে পুষ্টিকর, তাই না? পুষ্টিকর খাবার না হলে কিন্তু সেটা আমার শরীরে কোনো কাজ করবে না। তাহলে খাদ্য পুষ্টির সম্পর্ক যেটা হলো যে এমনি আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় খাদ্য শুধু আমাদের ক্ষুধা নিবৃত্তি করে, কিন্তু মানব দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ কিন্তু সম্পাদনের জন্য এই খাদ্য প্রয়োজন, তাই না? খাদ্য আমাদের অনেক কাজ করে আমাদের শরীরে, যেটা আমরা একটু আগেই জেনেছি। যেমন যে বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, তাপ শক্তি উৎপাদন, দেহ সুস্থ সবল কর্মক্ষম রাখা, রোগ প্রতিরোধ বৃদ্ধি। খাদ্য দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন করে। মাতৃগর্ভ থেকে শুরু করে প্রায় 25 বছর পর্যন্ত আমাদের দেহ বৃদ্ধিপ্রাপ্ত হয়। দেহের এই বৃদ্ধির জন্য খাদ্যের প্রয়োজন। প্রত্যেক জীবন্ত প্রাণীর দেহের আভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, মস্তিষ্ক, এগুলো সবই কিন্তু চলে। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন কি আমাদের এই কাজগুলো বন্ধ হয়ে যায়? বন্ধ হয়ে যায় না। যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু মানুষ মৃত। আমরা ঘুমিয়ে থাকি, ঘুমের মধ্যে কিন্তু আমাদের সমস্ত কাজগুলো, আমাদের ফুসফুস, আমাদের পাকস্থলী, হৃৎপিণ্ড, আমাদের মস্তিষ্ক সব কাজ কিন্তু হয়। আমরা ঘুমের সময় কি হয় দেখবা যে অনেক সময় আমরা চুল পাস বা ইউরিন পাস করার জন্য বাথরুমে যাই। সেটা কি হয়? সেটা কিন্তু আমার এই যে ব্রেন থেকে বা মস্তিষ্ক থেকে সেটা আমাকে নক করে যে আমাকে ইউরিন পাস করতে বাথরুমে যেতে হবে বা চুল পাস করার জন্য যেতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমরা ঘুমের মধ্যে থেকে কিন্তু আমরা জেগে যাই, তাই না? আমরা তো বিছানায় ইউরিন আর চুল পাস করি না, বাথরুমে যাই আমরা। তাহলে এটা আমার ব্রেন মস্তিষ্ক আমাকে নক করে যে তুমি বাথরুমে যাও, তোমার দরকার। আমার পাকস্থলী কাজ করছে, আমার ফুসফুস কাজ করে, আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমার হৃৎপিণ্ড কাজ করতেছে। এগুলো হলো আভ্যন্তরীণ কার্যাবলী। এগুলো আমরা দেখতে পাই না, কিন্তু এই কাজগুলো চলে। আমাদের শরীরটা কি একটা মেশিন, তাই না? এই মেশিনটা গাড়ি যেমন ফ্লুইড ছাড়া চলে না, এটা একটা মেশিন বা গাড়ি। গাড়ি হলো তেলে চলে, গ্যাসে চলে, আর এখানে হলো এই গাড়িটা হলো কি আমাদের দেহের যে মেশিনটা সেটা হলো খাদ্যে চলে। এই খাদ্য দিলে সেটা আমাদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক মানে আমাদের যে দেখা যায় যেটা হলো আমাদের শরীর সুস্থ আছে কিনা সেটা আমরা দেখতে পাই। আর ভিতরের যেগুলো সেগুলো আমরা দেখতে পাই না, কিন্তু সেই কাজগুলি যখন আমরা সুস্থ থাকবো, তার মানে এই কাজগুলো যখন ভিতরের কাজ, ভিতরের জিনিসগুলো যখন আমরা পুষ্টিকর খাবার খাবো, খাদ্যটা যখন আমার আমার জন্য আমার উপযোগী হবে, আমার চাহিদা অনুযায়ী হবে, তাহলে এই সব কাজগুলো সুষ্ঠুভাবে হবে, আভ্যন্তরীণ কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। তাহলে এই হলো আমাদের আভ্যন্তরীণ কার্যাবলী, এগুলি সবসময় চলমান থাকে। এই কোষগুলো কিন্তু আস্তে আস্তে আবার কি হয় যে এই এছাড়াও হাঁটা চলা, উঠা বসা, খেলাধুলা সহ বিভিন্ন কাজে মাংসপেশির সঞ্চালন হয়ে থাকে। আমরা যখন হাঁটাচলা করি, উঠা বসা করি, খেলাধুলা করি, বিভিন্ন কাজে আমাদের এই মাংসপেশি কি হয়, সঞ্চালন হয়। তো ফলে দেহের কি হয়, কোষগুলো ক্ষয়প্রাপ্ত হয়। আমরা কি বলছি যে 25-এর পর থেকে আস্তে আস্তে ক্ষয় হয়। তো সেই জন্য এই ক্ষয়পূরণের জন্য কিন্তু খাদ্যের প্রয়োজন। আর যখন বাচ্চারা দেখবো যে ছোটবেলায় কিন্তু বাচ্চারা একদম নিস্তেজ থাকে, তারা ওরা কি থাকে জন্মের পরপরই 2-3 মাস পর্যন্ত ওরা কিন্তু হাত পাও নাড়তে পারে না, খুব দুর্বল থাকে, কিন্তু আস্তে আস্তে কিন্তু হাত পা ছুটে, তারপরে কিন্তু খিদা পায় এবং কান্না করে খাবারের জন্য। তার মানে আমাদের প্রতিটা স্টেজে, প্রতিটা বয়সে, প্রতিটা শারীরিক অবস্থা ভেদে আমাদের চাহিদা অনুযায়ী প্রত্যেকদিন সুষম খাবার খেতে হবে। দেহে তাপ শক্তি উৎপাদন, তেল ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি খাদ্য ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি না। খাদ্য আমাদের দেহের অভ্যন্তরীণ ও বাইরের বিভিন্ন কাজে তাপ ও শক্তি উৎপাদন করে দেহকে সচল রাখে। তুমি সকালে নাস্তা না খেয়ে কলেজে আসো, কলেজ থেকে তুমি বাসায় যাও, দুপুরে না খেয়ে কিন্তু তুমি কোনো কাজ করতে পারবে না, তুমি দুর্বল হয়ে যাবে। তার মানে তোমার এই তাপ শক্তি, যেমন বললাম যে শরীরের তাপমাত্রা ঠিক থাকতে হবে এবং শক্তি উৎপাদন হতে হবে শরীরে, যাতে তুমি কাজ করতে পারো, যাতে তুমি কর্মক্ষম থাকো বা সচল থাকো। যতক্ষণ তোমার শরীরে শক্তি থাকবে, তাপ শক্তি থাকবে এবং তোমার তুমি সচল থাকবা, কাজ করতে পারবা। যখন থাকবে না তখন কিন্তু তুমি কর্মহীন হয়ে যাবে, কাজ করতে পারবা না। খাদ্য আমাদের দেহের আভ্যন্তরীণ এবং বাইরের বিভিন্ন কাজে তাপ ও শক্তি উৎপাদন
করে দেহকে সচল রাখে। তার মানে আমাদের ভিতর এবং বাইরের প্রতিটা জিনিসকেই আমাদের এই খাদ্য সচল রাখে। দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখা। খাদ্য দেহের আভ্যন্তরীণ কার্যকলাপকে সুষ্ঠুভাবে পরিচালিত করে দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম করে তোলে। শরীরের স্বাভাবিক ক্রিয়া অক্ষুণ্ণ রাখার জন্য বিভিন্ন ধরনের এনজাইম ও হরমোনের প্রয়োজন। খাদ্য থেকে দেহের অভ্যন্তরে এই সমস্ত হরমোন ও এনজাইম তৈরি হয়, যা দেহের প্রয়োজনীয় জৈব রাসায়নিক ক্রিয়া অক্ষুণ্ণ রাখতে এবং দেহকে সুস্থ ও স্বাভাবিক রাখতে সাহায্য করে। তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। খাদ্য বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বা রোগ প্রতিরোধ করে। খাদ্যের মধ্যে বিভিন্ন উপাদান রয়েছে। এই উপাদানগুলোর মধ্যে থেকে ভিটামিন ও ধাতব লবণ জাতীয় খাদ্য আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করে থাকে। আমরা পর্যায়ক্রমে আরো ডিটেলসে জানবো যে উৎসগুলা কি, কোন খাবারগুলো বেশি খেলে আমাদের ভিটামিনের চাহিদা মিটবে বা রোগ প্রতিরোধ ক্ষমতা হবে আমাদের। আমরা এই জিনিসগুলা আরো ডিটেলসে জানবো। তো এখন যেটা এখন আচ্ছা, এদের অভাব হলে শরীরে বিভিন্ন ধরনের অপুষ্টিজনিত রোগের লক্ষণ। এখন এই মুহূর্তে আবার কেউ ঢুকলো না। আচ্ছা, রোগের লক্ষণ দেখা দেয় যে অপুষ্টিজনিত রোগের মারাত্মক পর্যায়ে অঙ্গহানি ও মানসিক মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যে ভিটামিন বা অনেক খনিজ লবণের অভাবে আমাদের অনেক ধরনের রোগ হতে পারে। সেগুলো অভাবে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের অঙ্গহানি হয় বা অনেক সময় দেখা যায় যে মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি প্রেগন্যান্সি অবস্থা মা সেই খাবারগুলো ঠিক মতো না খায়, তখন দেখা যায় যে নানা ধরনের ত্রুটিজনিত সমস্যা নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করে এবং অনেক সময় মৃত্যু মুখেও সেটা পতিত হয়। আচ্ছা, যেটা আমরা এখন আবার আরো ডিটেলসে জানবো, যেটা যে খাদ্য পুষ্টি সম্পর্ক, খাদ্যের সাথে পুষ্টির কি সম্পর্ক, এটা যদি আমরা একটু ডিটেলসে জেনে নিই। সেটা হলো খাদ্য থেকে আমরা প্রয়োজনীয় পুষ্টি পেয়ে থাকি। আমাদের শরীরকে সুস্থ সবল কর্মক্ষম ও রোগমুক্ত রাখতে কি দরকার হয়? প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য গ্রহণ করা। শুধু খাবারই না, সেটা যেন পুষ্টিকর হয় এবং যেন সেটার মধ্যে যেন পুষ্টি মূল্যটা বজায় থাকে, সেটা ঠিক রেখে আমাদেরকে খেতে হবে। দীর্ঘদিন যদি প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ না করা হয় কিংবা চাহিদার তুলনায় কম খাদ্য গ্রহণ করা হয়, তাহলে শরীর দুর্বল হয়ে পড়বে, কর্মক্ষমতা হ্রাস পাবে এবং নানাবিধ রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। আবার চাহিদা অনুযায়ী পরিমিত পরিমাণ খাদ্য গ্রহণের ফলে একদিকে যেমন শরীর সুস্থ সবল ও কর্মক্ষম থাকে, অন্যদিকে রোগ প্রতিরোধ ক্ষমতাও বজায় থাকে। আচ্ছা, সে কারণে এক কথায় বলা যায় খাদ্যের সাথে পুষ্টির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং জরুরি। কেননা দেহে খাদ্যের অভাবে পুষ্টি প্রক্রিয়া ব্যাহত হয় এবং অপুষ্টিজনিত বিভিন্ন রোগের লক্ষণ দেখা দেয়। তার মানে আমরা খাবার খাবো জেনে বুঝে শুনে এবং অবশ্যই সেটা পুষ্টিমূল্য বজায় রেখে রান্না করে, এবং আমাদের সে রন্ধন পদ্ধতিও জানতে হবে এবং আমাদের বয়স অনুযায়ী, চাহিদা অনুযায়ী, শারীরিক অবস্থা অনুযায়ী সবকিছু জেনে আমাদের খাবারগুলো প্রতিনিয়ত আমাদের খেতে হবে। এ হলো আমাদের খাদ্য ও পুষ্টির যে সম্পর্ক, তখন আমরা জানলাম। তো এখন আমরা যেটা জানবো, পরের এটা জানবো হলো খাদ্য ও পুষ্টি শিক্ষার গুরুত্ব। স্বাস্থ্য রক্ষায় খাদ্য ও পুষ্টির ভূমিকা। খাদ্য ও পুষ্টি শিক্ষার গুরুত্ব আমরা এখন জেনে নিই। সেটা হলো খাদ্য ও পুষ্টি শিক্ষার গুরুত্ব। ঠিক আছে, তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে খাদ্যের উপাদান, উৎস, কাজ ও অভাবজনিত অবস্থা সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে। হ্যাঁ, তারপরে যেটা হলো যে খাদ্য পরিপাক ও শোষণ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। পুষ্টির চাহিদা নির্ণয় আমাদের জানতে হবে। প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য নির্বাচন ও সঠিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ, কম দামে অধিক পুষ্টিকর খাদ্য চেনা, ছোট পরিবার গঠনে সহায়ক, মায়ের দুধে পুষ্টি সম্পর্কে ধারণা লাভ, পারিবারিক সুষম খাদ্য বন্টন, তথ্য পরিকল্পনা, রোগ সংক্রমণের সাথে পুষ্টির সম্পর্ক। তো আমরা এখানে এখন খাদ্য ও পুষ্টি শিক্ষার গুরুত্ব দেখে নিই। সেটা হলো যে ইম্পর্টেন্স অফ প্ল্যানিং ফুড এন্ড নিউট্রিশন। আছে আজকের বিশ্বের উন্নত ও উন্নয়নশীল বা অনুন্নত সকল দেশেই পুষ্টি একটি মারাত্মক সমস্যা, শুধু বাংলাদেশেই না। হ্যাঁ,
বিশ্বের উন্নত বা উন্নয়নশীল বা অনুন্নত সকল দেশটি কিন্তু পুষ্টি একটি মারাত্মক সমস্যা। এই সমস্যা সমাধানের অন্যতম পথ হচ্ছে জনসমাজকে খাদ্য সম্পর্কে খাদ্য ও পুষ্টি সম্পর্কে সচেতন করা। আমরা জনসমাজকে খাদ্য ও পুষ্টি সম্পর্কে সচেতন করব। পুষ্টি বিজ্ঞান ও সুষম খাদ্য সম্পর্কে সচেতনতার অভাব, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ইত্যাদি কারণে আমাদের দেশের জনগণ মারাত্মক অপুষ্টির শিকার হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক পুষ্টি জরিপে দেখা গেছে আমাদের জনসংখ্যা 0.8 মিলিয়ন রোগ রাতকানা রোগে ভুগছে, আর 12% হলো 12% লোকের গলগণ্ড আছে। কয়টা? যেটাকে গলা ফুলে যায়, ঘ্যাগ রোগ যেটাকে বলা হয়। হ্যাঁ, 12% লোকের গলগণ্ড রোগ আছে। 82% শিশু রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি আছে, ফলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগছে। 5 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে 11% ঠোঁটের কোনায় ঘা। এবং এরকম জটিল ও মারাত্মক পুষ্টি পরিস্থিতির সমাধানের জন্য খাদ্য ও পুষ্টি শিক্ষার গুরুত্ব অপরিসীম। আচ্ছা, এখন যেটা আমরা খাদ্যের উপাদান, উৎস, কাজ ও অভাবজনিত অবস্থা সম্পর্কে ধারণা লাভ। খাদ্যের 6টি উপাদান সেটা আমরা জানি, চিহ্নিত করতে হবে এবং আমাদেরকে জানতে হবে কোন উপাদানের কি কাজ, উপাদানগুলোর দৈনিক চাহিদা কত, চাহিদা পূরণ না হলে কি রোগ দেখা দিতে পারে ইত্যাদি বিষয় সম্পর্কে একমাত্র এই বিষয়গুলোর জ্ঞান একমাত্র পুষ্টি শিক্ষার মাধ্যমেই সম্ভব। আমরা পুষ্টি সম্পর্কে অনেক জানতে হবে এবং কোন খাবারটার অভাবে আমাদের কি রোগ হতে পারে, কোন সমস্যা হতে পারে এবং সেই খাবারগুলো আমরা কোন উৎস থেকে পাবো সেগুলো আমাদেরকে জানতে হবে এবং সেটা একমাত্র পুষ্টি শিক্ষার মাধ্যমেই সম্ভব। খাদ্য পরিপাক ও শোষণ সম্পর্কে ধারণা দেখো। পরিপাক তন্ত্রের বিভিন্ন অংশ খাদ্যের পরিপাক ও শোষণ সম্পর্কে ধারণা লাভ এবং সঠিক খাদ্য গ্রহণে সচেতনতা বৃদ্ধি করে। তার মানে আমাদের পরিপাক শোষণ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। পুষ্টি চাহিদা নির্ণয়, বয়স, শারীরিক অবস্থা, পরিশ্রম ও লিঙ্গ ভেদে পুষ্টি চাহিদার তারতম্য ঘটে। সুতরাং পুষ্টি চাহিদা নির্ণয় এবং পর্যাপ্ত পুষ্টি ও সুষম খাদ্যের ব্যবস্থা পুষ্টি শিক্ষার মাধ্যমে। যেমন দেখো, বয়স, সব বয়সে এক এক বয়সে এক এক ধরনের আমাদের খাদ্যের প্রয়োজন হয়। শারীরিক অবস্থা, শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ, গর্ভবতী মা, প্রসূতি মা, সব এক এক সময় কিন্তু এক এক ধরনের আমাদের খাদ্যের চাহিদা থাকে। এবং পরিশ্রম ভেদে, যারা পরিশ্রম বেশি করে তাদের এক ধরনের খাদ্যের চাহিদা থাকে, যারা পরিশ্রম কম করে তাদের কিন্তু এক ধরনের খাদ্যের চাহিদা থাকে। সবার কিন্তু খাদ্যের চাহিদা একরকম হয় না, তাই না? হয়। যেমন একজন মানুষ অফিসে বসে কাজ করে, ওনার চাহিদা একরকম। একজন মানুষ হয়তো গায়ে গতরে খেটে কাজ করে, যেমন শ্রমিকরা কি করে, হ্যাঁ, নির্মাণ শ্রমিকরা অনেক কষ্ট করে উপরে ওঠাচ্ছে, ওরা শরীরটাকে খেটে কাজ করে, তারা ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, অনেকে বসে গাড়ি চালায়। হ্যাঁ, এক একজনের পরিশ্রম এক এক ধরনের এবং সেই পরিশ্রম ভেদে কিন্তু আমাদের খাবারের চাহিদাগুলো এক এক রকম হয়। লিঙ্গ ভেদে, পুরুষ মহিলা সবার কিন্তু অবশ্যই মহিলাদের তুলনায় পুরুষের চাহিদা খাবারের বেশি থাকে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক ফ্যাটি লোক থাকে, অনেক মোটা মানুষ থাকে, যারা শুকনো তাদের থেকে মোটা মানুষ তাদের খাবারের চাহিদাটা বেশি থাকে। তো এরকম লিঙ্গভেদও কিন্তু পুষ্টি চাহিদা তারতম্য ঘটে। সুতরাং পুষ্টি চাহিদা নির্ণয় এবং পর্যাপ্ত পুষ্টি ও সুষম খাদ্যের ব্যবস্থা, এগুলো সব আমরা পুষ্টি শিক্ষার মাধ্যমে জানবো। প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য নির্বাচন ও সঠিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ। খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য ওতপ্রোতভাবে জড়িত। খাদ্যের সঙ্গে পুষ্টি এবং তার সঙ্গে স্বাস্থ্য অবশ্যই ওতপ্রোতভাবে জড়িত। পুষ্টিকর খাদ্য ব্যতীত ভালো স্বাস্থ্য আশা করা যায় না। দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করতে হলে দরকার পুষ্টিকর খাদ্য নির্বাচন ও সঠিক পদ্ধতিতে রন্ধন এবং খাদ্য গ্রহণ। শুধু আমি নির্বাচন করব কিন্তু আমি রান্না করার সময় সেটাকে লস করে ফেলবো, পুষ্টিমূল্য তাতে কিন্তু হবে না। এবং সেই রন্ধন পদ্ধতি জানতে হবে, পুষ্টিমূল্য রক্ষা করে কিভাবে আমরা রান্না করব, রান্নার যে কৌশলগুলো জানতে হবে এবং আমাদের আমাদের চাহিদা অনুযায়ী কিন্তু আবার খেতেও হবে। সে খাবার পরিমাণে কম খেলেও কিন্তু হবে না। অনেক সময় আমরা সকালে নাস্তা না খেয়ে থাকি, কি হবে? সকালের চাহিদা তো আর পূরণ হচ্ছে না। সকালে আমার যে সুষম খাদ্য খাওয়ার কথা ছিল সেটা যদি আমি সকালে নাস্তা নাই খাই তাহলে কোত্থেকে সেটা পূরণ হবে? তাহলে সেটা আমার ঘাটতি থেকে গেল। দুপুরে দেখা গেল যে আমার খাবারটা পুরোপুরি সুষম হলো না। এভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে যখন খুব বেশি ঘাটতি হয়ে যায় তখনই কিন্তু নানা ধরনের অপুষ্টিজনিত সমস্যা আমাদের শরীরে বাসা বাঁধে। এগুলো আমাদের জানতে হবে। তারপরে হলো
প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য নির্বাচন, ঠিক আছে? নির্বাচন, খাদ্য নির্বাচন, সঠিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ, এটা আলোচনা করলাম। এখন কম দামে অধিক পুষ্টিকর খাদ্য চান, মানে সে বেশি দামি বা বেশি মাছ বা ডেলিশিয়াস ফুডে যে শুধু আমাদের পুষ্টি থাকে তা না, কম দামি খাবারও কিন্তু থাকে। যেমন বড় মাছের জায়গায় আমরা ছোট মাছ খেতে পারি, আমরা শুটকি খেতে পারি, আমরা ডিম খেতে পারি, দুধ খেতে পারি। প্রোটিন কিন্তু সবটাই আছে, তাই না? বড় মাছে যেমন থাকে, ছোট মাছেও থাকে, ডিমেও থাকে, শুটকি মাছেও থাকে, ডালেও থাকে। সুতরাং আমাদেরকে ওই কম দামে অধিক পুষ্টিকর খাদ্যটা আমাদের চিনতে হবে যে কোনটাতে দাম কম কিন্তু এখানে অনেক পুষ্টি। যেমন আমি তোমাকে সামুদ্রিক মাছের কথা যদি বলি, সামুদ্রিক মাছ এবং শুটকি মাছের কথা যদি বলি, মাছে কিন্তু পানি থাকে, ঠিক আছে? তো মাছের যে পরিমাণ প্রোটিন থাকার কথা, শুটকি মাছে কিন্তু তার থেকে বেশি থাকে। কারণ মাছ থেকে তো পানিটা সরে যায়। মাছ যখন আমরা পানি দিয়ে রান্না করি বা আমরা যখন ফ্রাই করে ফেলি তাতে কিন্তু আমাদের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আর যখন আমরা শুটকিটাকে শুকায়ে ফেলি রোদে, তখন পানিটা শুকিয়ে যায় এবং যতটুকুন পরিমাণ সেটাতে আমার আয়োডিন থাকার কথা বা প্রোটিন থাকার কথা সেটা কিন্তু পুরোটাই থেকে যায়। তো সেই কারণেই শুটকি কিন্তু আরো ভালো। হ্যাঁ? ডাল সেটাও ভালো। ডালটা হলো উদ্ভিজ প্রোটিন আর ওই মাছ, মাংস, ডিম, দুধ এগুলো হলো প্রাণিজ প্রোটিন। তো আমরা সেটা জানবো যে কম দামে কোন খাবারে আ অনেক বেশি পুষ্টিকর খাবার, দামি সস্তা সেটা আমরা ব্যালেন্স করে নিব। সেটাও আমাদেরকে জানতে হবে। আমাদের দেশের অধিকাংশ লোকই কিন্তু আ দরিদ্র, তাই না? তো আর্থিক অসঙ্গতি ও পুষ্টিজ্ঞানের অভাবের কারণে অনেকেই পুষ্টিহীনতার শিকার হচ্ছে। সেই কারণে খাদ্য ও পুষ্টি শিক্ষার মাধ্যমে জনগণ কম দামে অধিক পুষ্টিকর খাদ্য শনাক্ত করতে পারবে যদি ওনারা সেইভাবে জানে। ছোট পরিবার গঠনে সহায়ক। অধিক জনসংখ্যার সাথে পুষ্টিহীনতার সম্পর্ক রয়েছে। জনসংখ্যা বেশি হলে মাথাপিছু খাদ্যের পরিমাণ হ্রাস পায়। খাদ্য ও পুষ্টি শিক্ষার ফলে জনগণ ছোট পরিবার গঠনে উৎসাহিত হয়। তাতে কি হয় যে খাবারের সবার বন্টনটা সুন্দর হয়। আর যখন সদস্য সংখ্যা বেড়ে যায় তখন আয় তো আর বাড়ে না সেরকম, তাই না? তখন কি হয়? এই যে আর্থিক অসঙ্গতির কারণে কিন্তু খাবার অসম বন্টন হয়। খাবার কিন্তু ঠিকমতো বন্টন হয় না। তো সে কারণেও কিন্তু আমাদের এই পরিবারটা ছোট রাখার জন্য সবাইকে উৎসাহিত করতে হবে এবং সবাইকে সেভাবে সচেতন করতে হবে। তাতে আমাদের আম আ আমরা পুষ্টিকর খাবার এবং সবকিছুতেই আমরা আ মানে সবকিছু আমরা আমাদের যে বেসিক নিড গুলো সেগুলো আমরা সবগুলোই পাবো সুন্দরভাবে যদি পরিবার ছোট থাকে। এবং পরিবার পরিকল্পিত পরিবার এবং ছোট পরিবারের সুবিধা সেগুলো আমরা জানবো পরবর্তীতে। তারপরে হলো যে মায়ের দুধের পুষ্টি সম্পর্কে ধারণা লাভ সেটা আমাদেরকে জানতে হবে। আগেকার দিনে মানুষ কি করতো যে আ ১ম মায়ের যে ১ম দুধ যেটার নাম তোমরা জানো কোলেস্ট্রাম, তাই না? যেটাকে ইংলিশে কোলেস্ট্রাম বলা হয়, বাংলা হলো শাল দুধ। তো আগেকার দিনে মায়েরা সেটাকে কি বলতো? জানতো না। না জানার কারণে উনারা কি করতো যে ঘন আঠালো এটাকে বলতো বিষ দুধ, এটা ফেলে দিতে হবে, এটা খাওয়ানো যাবে না, খেলে বাচ্চা সমস্যা হবে, বাচ্চার পেটে ব্যথা হবে। কিন্তু আসলে না। আসলে কিন্তু এখন এটা হলো সবচেয়ে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এই দুধ যে শিশু খাবে তার অন্তত কোনো রোগ ব্যাধি হবে না। কারণ তার মায়ের এই শাল দুধ বা কোলেস্ট্রাম হলো আ সবচেয়ে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা শিশুর শরীরে তৈরি করে। তো এবং পেট পরিষ্কার হয়ে যায়। যত বেশি আম বাচ্চা মায়ের দেয় এবং ৬ মাস পর্যন্ত আমরা জানি যে আ মায়ের দুধই ৬ মাস পর্যন্ত বাচ্চার জন্য সুষম খাবার বা ব্যালেন্স ডায়েট। ৬ মাস পর্যন্ত অন্য কোনো খাবার বাচ্চাকে খেতে হবে না। এটাই মায়ের জন্য বাচ্চার জন্য সুষম খাবার এবং ৬ মাস যখন হয়ে যাবে তখন আমরা তাকে মায়ের দুধের পাশাপাশি বাড়তি ও পরিপূরক খাবার যেটাকে ওয়েনিং ফুড বলা হয় সেটা আমরা দিব। এবং এই পুষ্টিজ্ঞানের অভাবে শিশুকে মায়ের শাল দুধ খেতে দেওয়া আগে হতো না। শাল দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মায়ের দুধই শিশুর আদর্শ খাদ্য। শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য ৬ মাস বয়স পর্যন্ত মায়ের দুধই একমাত্র খাদ্য, সুষম খাবার। কারণ আমরা নিশ্চয়ই বাচ্চাকে মাছ, মাংস, ডিম, দুধ এভাবে দিতে পারি না, তাই না? ছোট বাচ্চা ৬ মাস বয়সে তো ওগুলা খেতে পারবে না। তো আমরা সেটা কি করি যে আমরা ৬ মাস হলেই তখন বাচ্চাকে বাড়তি ও পরিপূরক খাবার দেই। এই হলো আমাদের এই জিনিসগুলো আমাদের জানা ছিল না এবং আমরা আগে অনেক কুসংস্কার বিশ্বাস করতাম। আমাদের অনেক মিসকনসেপশন ছিল যে মায়ের পেটে থাকলে আ বাচ্চা মাকে বেশি খাবার দেওয়া যাবে না। খেলে বাচ্চা বড় হয়ে যাবে। বাচ্চা ঠিকমতো প্রসব হবে না। হ্যাঁ? এইসব কুসংস্কারগুলো কিন্তু আগে খুব বেশি ছিল। যার কারণে কিন্তু অনেক সমস্যা হতো।
এখন আমরা সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে আমরা এগুলো অনেক জেনেছি, অনেকটাই আমরা এগুলো পার করে আসছি। আমরা এখন কুসংস্কার বিশ্বাস করি না এবং মাকে যে বেশি বেশি করে খাবার দিতে হয় সেগুলো আমরা এখন অনেকটাই জেনে গেছি। এগুলো আমরা এখন অনেক মানে অনেক জিনিস আমরা এগুলো এখন আয়ত্ত করে ফেলছি যে হ্যাঁ, মাকে গর্ভবতী অবস্থায় মাকে অনেক বেশি করে খাওয়াতে হয় যাতে বাচ্চা সুস্থ থাকে এবং যত বাচ্চা সুস্থ থাকবে তত সে কি হবে তার সে হলো মানে জন্ম হবে ওই বাচ্চা স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে, সে কিন্তু আর মানে হবে না, তাই না? আগেকার আগে যেমন এরকম বেশি খাবার দেওয়া হতো না কেন যে বাচ্চা নর্মাল ডেলিভারি হবে না, হ্যাঁ, কিন্তু বাচ্চা যদি থাকে সুস্থ থাকে সেই বাচ্চা কিন্তু নর্মাল ডেলিভারি হয়, আর অসুস্থ থাকলে কিন্তু বাচ্চা নর্মাল ডেলিভারি হতে পারে না। আচ্ছা, তারপরে এখানে পারিবারিক সুষম খাদ্য বন্টন যেটা বলছে যে পরিবারের স্বামী বা পুরুষ সদস্য যেহেতু আয় করে সে কারণে তাদের পুষ্টিকর খাবার দেওয়ার প্রবণতা বেশি দেখা যায়। এতে অনেক সময় মা ও শিশুর অপুষ্টি বা পুষ্টি ঘাটতি দেখা দেয়, তারা অপুষ্টিজনিত রোগে ভোগে। অথচ পুষ্টি বিচারে পরিবারের খাদ্যে গর্ভবতী, স্তনদানকারী মা এবং শিশু কিন্তু অগ্রাধিকার, তাদেরই কিন্তু বেশি জরুরি। কিন্তু আমাদের সমাজে কি জানো যে আমরা যেহেতু আমাদের কি বলে এটা পুরুষ শাসিত, আমরা হলো পিতৃতান্ত্রিক পরিবারে বাস করি, তাই না? আমরা কিন্তু সবসময় বাবাকে বা পুরুষকে প্রাধান্য দিয়ে থাকি বেশি। আমরা কি করি যে বাবার জন্য ভালো খাবারটা রেখে দেই, বিশেষ করে যে কোনো ভালো খাবারই আমরা বাবার জন্য রেখে দেই, তাই না? আমরা এটা নরমালি এগুলো এরকমই করি। তারপরে যখন বাবার অ্যাবসেন্সে আমরা বড় ভাইয়ের জন্য রাখি। যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় তখন সে তার স্বামীর জন্য রাখে, বা সে তার শ্বশুরের অ্যাবসেন্সে স্বামীর জন্য রাখে। তারপরে সে স্বামীর অ্যাবসেন্সে আবার তার ছেলের জন্য রাখে। তাহলে একটা মেয়ে কি পায় দেখো। আমাদের কিন্তু এই কুসংস্কারগুলো কিন্তু এটা কি ছিল মানে ধারাবাহিকভাবে এভাবে চলতেছিল যে মেয়েরা তেমন কিছুই পেত না, তাই না? সব ছেলেদের জন্য আমরা এগুলো রেখে দিতাম, ছেলেদের প্রাধান্য ছিল বেশি। কিন্তু এখন আমরা জানি যে কি গর্ভবতী মা, স্তনদানকারী মা এবং শিশুদের কিন্তু ওই খাবারগুলো, ভালো খাবারগুলো বা পুষ্টিকর খাবারগুলো বেশি দরকার, তাদেরকে বেশি বেশি করে দিতে হবে। তারপরে যেটা জানবো পথ্য পরিকল্পনা, খাদ্য ও পুষ্টি শিক্ষার মাধ্যমে বিভিন্ন রোগের পথ্য পরিকল্পনা সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে পারি আমরা যে কোন খাবার কোন রোগের জন্য কোন পথ্য আমরা দিব, সেই রোগের উপযোগী করে যদি আমরা তাদেরকে তৈরি করে দিই সেই রোগ কিন্তু ভালো হয়ে যায়। আচ্ছা, ফলে সহজে রোগ থেকে উপশম করা যায় খাবার দিয়ে। যে রোগী মানে পথ্য খেতে পারে, খাবার খেতে পারে, মুখে কোনো অসুখ হলো সে যদি খাবার খেতে পারে সে কিন্তু দ্রুত সুস্থ হয়ে যায়। রোগী যদি মুখে খাবার খেতে পারে সে খুব দ্রুত সুস্থ হবে, আর যে রোগী খাবার খেতে পারে না সে সুস্থ হতে পারে না, সে কিন্তু অসুস্থই থেকে যায়। তারপরে রোগ সংক্রমণের সাথে অপুষ্টির সম্পর্ক, পরিষ্কার পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানির অভাব এবং রোগাক্রান্ত ব্যক্তির মলমূত্র, শ্বাস প্রশ্বাস, হাঁচি কাশি, মশা মাছি ইত্যাদির মাধ্যমে সুস্থ ব্যক্তি কলেরা, আমাশয়, ম্যালেরিয়া, যক্ষা, কৃমি প্রভৃতি রোগে সংক্রামিত হয়। ফলে শরীর থেকে প্রচুর পুষ্টি বের হয়ে যায় এবং অপুষ্টিজনিত রোগ দেখা দেয়। ঠিক আছে, আমাদের কি করতে হবে? আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। রোগ সংক্রমণের সাথে অপুষ্টির একটা সম্পর্ক থাকে, সেই জন্য আমাদের কি করতে হবে? বিশুদ্ধ পানি পান করতে হবে। রোগাক্রান্ত ব্যক্তির মলমূত্র, শ্বাস প্রশ্বাস, হাঁচি কাশি, মশা মাছি ইত্যাদির মাধ্যমে সুস্থ ব্যক্তি নানা ধরনের রোগ হয়, ছোঁয়াচে রোগগুলো যেমন কলেরা, আমাশয়, ম্যালেরিয়া, যক্ষা, কৃমি এগুলো রোগে সংক্রামিত হয়। ফলে শরীর থেকে কি হয়? যখন আমাদের কলেরা হয়, আমাশয় হয়, ম্যালেরিয়া, যক্ষা বা বমি, কৃমি এগুলো যখন আমরা সংক্রামিত হই তখন শরীর থেকে প্রচুর পুষ্টি কিন্তু বের হয়ে যায় এবং তখনই কিন্তু অপুষ্টিজনিত রোগগুলো দেখা দেয়। তো সেজন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে সবসময় সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটাও খেয়াল রাখতে হবে যাতে আমরা খুব সহজেই কারো মাধ্যমে আমরা সংক্রমিত না হয়ে যাই, এবং হলে আমাদের কিন্তু নানা ধরনের সমস্যা শরীরে দেখা দিবে, যাতে এটা না হয় সেদিকে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। তারপরে খাদ্য সংক্রান্ত বিভিন্ন কুসংস্কার ও ভ্রান্ত ধারণা আরো যেটা আমাদের খুবই ছিল,
যে আমাদের দেশে মা ও শিশুর যে খাদ্য সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল, যেটা যে কুসংস্কার, যেমন কলা খেলে শিশু কৃমি হবে। এটা কিন্তু আমাদের বরাবরই আগেকার দিনে মানুষ বলতো যে কলা খেলে বাচ্চাদের কৃমি হবে, কিংবা ডিম খেলে ডিম হজম হবে না। হ্যাঁ? অথচ শিশুর বৃদ্ধি ও বিকাশে এর ভূমিকা কিন্তু, ডিমের ভূমিকা কিন্তু সবচেয়ে জরুরি। ডিম বাচ্চাদেরকে দিতেই হবে, কারণ তার বৃদ্ধি এবং বিকাশে এর ভূমিকা অত্যন্ত জরুরি। আচ্ছা, তেমনিভাবে গর্ভবতী মাকে কম খাবার দেওয়া হয়। কারণ কি বলছে যে কম খেলে বাচ্চা তাড়াতাড়ি প্রসব হবে। বাচ্চাটা ছোট থাকবে আর তাড়াতাড়ি প্রসব হবে। কিন্তু না, এটা তো হিতে বিপরীত। যখন কম খাবে তখন বাচ্চা তো আ পুষ্ট হবে না, সুস্থ থাকবে না। এখন মায়ের শুধু প্রেশারে বাচ্চা আসবে না তো। নরমাল ডেলিভারিতে কখনোই শুধু বাচ্চা, মায়ের প্রেশারে বাচ্চা হবে না। ভিতর থেকে বাচ্চাকেও প্রেশার ক্রিয়েট করতে হবে। তো বাচ্চার মায়ের ২ জনের প্রেশারেই কিন্তু নরমাল ডেলিভারি হয়। এখন বাচ্চা যদি অসুস্থই থাকে, সে প্রেশার ক্রিয়েট করবে কিভাবে? সে তো দুর্বল হয়ে যাবে। এবং এই যে বাচ্চা ভিতর থেকে প্রেশার ক্রিয়েট করে, এটা কিন্তু পেইন। এই যে বাচ্চা প্রসবের সময়, নরমাল ডেলিভারির সময় বা বাচ্চা হওয়ার সময় যে মায়েদের পেইন হয়, বাচ্চা ভিতর থেকে প্রেশার ক্রিয়েট করে বের হওয়ার জন্য, সেটাই মায়ের পেইন। তবে বাচ্চা ক্রিয়েট করে প্রেশার এবং মাও প্রেশার ক্রিয়েট করে, ২ জনের প্রেশারই কিন্তু নরমাল ডেলিভারি হয়। তো এখন যদি মা ঠিকমতো নাই খায়, বাচ্চা যদি সুস্থ না থাকে, সে কিন্তু প্রেশার ক্রিয়েট করতে পারবে না। তাতে বাচ্চা ছোট থাকবে এবং সে সহজে প্রসব বাচ্চা আ কি হবে? আ নরমাল ডেলিভারি হইতে সমস্যা হবে। আচ্ছা। তো এইজন্য গর্ভবতী মাকে কম খেতে দেওয়া হতো। অনেক মাছ দেওয়া হতো না, যে বাইম মাছ, শিং মাছ এগুলা খেলে মোচড়াবে, এই হবে। নানান ধরনের কথা বলতো আরকি। তো এই জিনিসগুলো আমরা এগুলো থেকে এখন অনেকটাই হয়ে আসছি। আ এগুলো আমরা অনেকটাই আমাদের আমরা এগুলো পেরিয়ে আসছি। আচ্ছা। এগুলো থেকে আমরা অনেকটাই পেরিয়ে আসছি। তো এই কুসংস্কারগুলো, যেমন ওই বাইম মাছ খাওয়া যেত না, ক্ষীরা খাওয়া যাবে না, ফাটা, ফাটা শরীর হতো। তো এই নানা ধরনের কুসংস্কার আমাদের মধ্যে ছিল। যার কারণে কিন্তু এই ভ্রান্ত ধারণা বা এই কুসংস্কারের কারণেই কিন্তু দেখা যেত যে বাচ্চা হওয়ার সময়, প্রসবের সময় সমস্যা হতো, নরমাল ডেলিভারি হতো না। বা দেখা হয়তো ফোর্সেপ বেবি বা তোমার অস্ত্রোপচারের মাধ্যমে জন্মগ্রহণ করতে পারছে। এই কারণেই আমাদের, বা অনেক পুষ্টির অভাবে আমাদের কি হতো, রক্ত স্বল্পতা রোগ, এক্লামশিয়া, এই নানা ধরনের সমস্যাগুলো হতো। গলগন্ড, রাতকানা, চোখে নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা, এগুলা মা এবং বাচ্চা। যদি মা ঠিকমতো না খায়, মা না খেলে তো বাচ্চা কোত্থেকে আসবে? বাচ্চা সুস্থ হবে কিভাবে? মায়ের চাহিদা পূরণের জন্য খেতে হবে। কারণ আমাদের প্রত্যেকের শরীরে তো একটা চাহিদা থাকে। তো মায়ের চাহিদা আগে পূরণ হবে, তারপরে তো বাচ্চা পাবে, তাই না? তো এই জিনিসগুলো আমাদেরকে, আম এই কুসংস্কারগুলো আমরা অনেকটা পেরিয়ে আসছি। এখন আমরা এই কুসংস্কারগুলো বিশ্বাস করি না। আমরা গর্ভের ৩ মাস থেকে মাকে কি করি? খাবার বেশি, বেশি করে দিতে থাকি, যাতে বাচ্চা সুস্থ থাকে। তো তোমরা ভালো করে বাসায় বসে পড়াশোনা করো। কারণ এখন তো মোটামুটি আম সময় কমে আসছে এবং সময় অনেক পেয়েও গেছো। তো আ আগামী ক্লাসের জন্য ইনশাআল্লাহ ভালো থাকো সে পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার এই অধ্যায়ের বাকি পাঠগুলো নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমাদের এখন তো রিপিট ক্লাস হচ্ছে। হ্যাঁ, এখন তো রিপিট ক্লাস হচ্ছে। আর পরবর্তীতে তোমাদের হয়তো আমরা প্রি টেস্ট নিব। ঠিক আছে? তো প্রি টেস্ট এটা আমরা করব যে আমরা কি তোমাদেরকে অনলাইন, মানে এটা কি ইয়েতেই হবে কিনা, অনলাইনেই হবে না ফিজিক্যালি হবে, আমরা তোমাদেরকে জানাবো। খুব শীঘ্রই তোমাদের প্রি টেস্ট হয়ে যাবে। সেজন্য আমরা বারবার রিপিট করছি ক্লাসগুলো। তোমরা প্রিপারেশন নিতে থাকো। আর তোমাদের যে কোনো চ্যাপ্টারে যদি সমস্যা থাকে, যে চ্যাপ্টারটা তোমাদের রিপিট করলে ভালো হবে আগে,